দেশের জন্য যেটা ভালো হবে সেটার পক্ষে আমরা সবাই। আসলে কি হট ফেভারিট ছিলাম? আমরা চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছি আপনাদের সবার কাছে। টসে হেরেও যে ম্যাচ জিতা যায় সেটা আমরা গতকালকেই প্রমাণ করেছি। এই ধরনের উইকেটে সাধারণত 150 160 স্কোরের যখন খেলা হয় তখন কেইনের মতো প্লেয়ার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। আর সাকসেস পেলে যেমন আমি একে ক্রেডিট দিব না, ঠিক ফেলিওর হলেও কিন্তু আমার একার উপর দায় আসবে। 2016 সালে প্রথম 2019 ট্রফি জিতেছিল রাজশাহী। এবার আসলে লক্ষ্যটা কি, যেহেতু তারা লক্ষ্য তো যেহেতু আমরা যখন টিম করা হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট থেকে এবং প্রত্যেক প্লেয়ারদের মধ্যে একটা কথাই হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো, বাট অবভিয়াসলি গ্রুপ পর্ব ধরে ধরে তো আমরা যেহেতু এখন ফাইনালে এসেছি তো আসলে আর কোনো সেকেন্ড থট নাই, অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্যই খেলবো। ট্রফি জেতাটা খুব একটা মজির আসলে নেই, আছে হয়তো বা খুব কম, তো আপনাদের জন্য এটা কিন্তু চ্যালেঞ্জিং। আসলে আমার জানা নেই এই ব্যাপারে, একদমই জানা নেই। কারণ আমি আসলে একটু আগে যে কোশ্চেনটা এসেছিল রাজশাহীর অতীত নিয়ে, যেটা হলো আমরা রাজশাহী কিংস একবার রানার্স আপ হয়েছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম সেখানে। রাজশাহী রয়্যালস আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি টিম ম্যানেজার ছিলাম। সো সেই পুরনো স্মৃতি আমার সঙ্গে আছে। বাট আপনি যে কোশ্চেনটা করলেন আসলে কোয়ালিফায়ার 1 হারার পরে কেউ চ্যাম্পিয়ন হয়েছে কিনা, আমার আসলে একদমই আইডিয়া নেই সেটা সম্পর্কে আইডিয়া রাখতেও চাই না আসলে। আমার কাছে মনে হয় আমরা নতুন একটা দিন, নতুন একটা ম্যাচ, এবং আকবর যেটা মেনশন করলো যে শুরু থেকে একটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, স্টেপ বাই স্টেপ লাস্ট স্টেজ, এবং সেকেন্ড থটের সুযোগ নেই। আর কে কী করেছে কে কী হয়েছে সেটা আসলে অতীত তার চিন্তা করতে চাই না। নতুন দিন, নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই, স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য সেই দিনটা সামনে ট্রফি উঁচিয়ে উঁচু করতে চাই। উইকেট নিয়ে আবারও আলোচনা সমালোচনা হচ্ছে যে রান একটা টি-20 মতো যেহেতু আমরা বিশ্বকাপের প্রস্তুতি ছিল, খেলতে যাবো না যাবো সেটা পরের ব্যাপার। তো উইকেটটা নিয়ে আপনারা যেরকম প্রত্যাশা করেছেন সেরকম পেয়েছেন, এবং যখন ফাইনালটা ম্যাচ তখন তো সবাই একটা বড় স্কোর ম্যাচ দেখছে ব্যাটিংয়ের আগ্রাসী ব্যাটিং, সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি থাকবে? এবার উইকেট নিয়ে আর সিরিজটার সাথে এটা যদি কম্পেয়ার করেন কতটা নিয়ে আপনারা উইকেটের সম্পর্কে যদি বলেন, সিলেটে স্বাভাবিকভাবে আমরা যেরকম উইকেট প্রত্যাশা করি, আমি বলবো যে প্রত্যাশা 100% মিট না করলেও বেশ ভালো মতোই মিট করেছিল। স্বাভাবিকভাবে একটা ভেন্যুতে যখন আপনি 24টা ম্যাচ খেলবেন সেটা উইকেটের কোয়ালিটি একটু ফল করবে, বাট সেটাও প্লেয়াররা মানিয়ে নিয়ে কিন্তু ভালো খেলার চেষ্টা করেছে, এবং সোফার খারাপ ছিল না আমি বলবো। তবে মিরপুরের যে বিষয়টা ছিল, মিরপুরে কিন্তু আমরা সবসময় একটা ডাউটের মধ্যে থাকি, এবারও তার ব্যতিক্রম না। তবে গতকালকে আমরা যে ম্যাচটা খেললাম সেই উইকেটটা কিন্তু আপনি যদি দেখেন, এই উইকেটে কিন্তু আগের দিনও আমরা দেখেছি দুটো 100 হয়েছিল। গতকালকের ম্যাচও কিন্তু যথেষ্ট ভালো উইকেটই মনে হয়েছে, এবং ফাইটিং স্কোরই ছিল 160+। স্বাভাবিকভাবেই আগামীকালকে নতুন একটা উইকেটে খেলা হবে, আমি যতটুকু জানি একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যে ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে, সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। এবং সোফার ঘাসও মনে হয় একটু কম থাকবে, যেখানে সবার জন্য চ্যালেঞ্জটা থাকবে, এবং স্পোর্টিং উইকেট যেটা আমরা বলি যে টি-20 ক্রিকেটে অ্যারাউন্ড 180-200 খেলা হয়, ফাইনালটা নিশ্চিতভাবে দর্শকরাও সেটাই চাচ্ছে, আমাদের ক্রিকেট বোর্ডও চাচ্ছে, আমরা অপেক্ষা করছি সেই ধরনের একটা উইকেটের জন্য। দেখছি যে রাজশাহীর অনেক ক্রিকেটার আছে না, একটা মধুর সমস্যায় হচ্ছে, এটা নিয়ে মানে যারা সুযোগ পাচ্ছে না তারা কি মানসিকভাবে না দেখুন, অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই ম্যাচ খেলতে চায়। আপনি আমার কথা বলেন, আমি ম্যাচ খেলতে, স্যার যখন প্লেয়ার ছিল আমি শিওর স্যারও প্রত্যেকটা ম্যাচই খেলতে চাইতো। বাট আপনি যখন একটা টিমে ঢুকে যাবেন, আমার মনে হয় যে টিমের কনসার্নটাই সব থেকে বড় কনসার্ন হয়ে থাকে, এবং আমি শিওর আমাদের টিম ম্যানেজমেন্ট যেগুলো ডিসিশন নিচ্ছে প্রত্যেকের সাথে খুবই ওয়েল কমিউনিকেশন হচ্ছে। কে কেন খেলছে, কী রোলে খেলছে, অথবা কেউ খেলতে না পারলে কেন খেলতে পারছে না, লজিকটা কি, এগুলো সব প্লেয়ারকে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকে খুব ভালো একটা পরিবেশ আছে টিমের মধ্যে। যেটা বললেন যে মন মানসিকতা খারাপ আছে কি না, আমি বলবো যে না, যখন আপনি ম্যাচ খেলবেন না তখন একটু খারাপ লাগবে, বাট টিমের কনসার্নে অথবা গ্রেটার কনসার্নে যেহেতু টিমের পরিবেশটা খুব ভালো আছে, সবাই খুব ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেয়। দুজনের কাছে একটা কৌশল, ফাইনালের আগে আমরা সব সময় দেখি যে একটা ট্রফি উন্মোচন করে ক্যাপ্টেন্সি থাকে ঐতিহাসিক জায়গায়, কিন্তু এই যে ট্রফি উন্মোচনটা হলো না, এই যে বিপিএল এ কিছু টাকা ভাড়া পড়লো কিনা কোয়েশ্চেনটা কার কাছে? দুজনের কাছে বলো, তুমি আগে বলো। না দেখুন, আমার মনে হয় যে এটা তো আসলে আমাদের হাতে নেই। এটা আমার মনে হয় যে মিডিয়াদের জন্য এবং ফ্যানদের জন্য অনেক ভালো একটা বিষয় হয়ে থাকে প্রত্যেক বছরই, বাট বিভিন্ন কারণে হয়তো বা এটা হয়ে উঠতে পারেনি। বাট আশা করি নেক্সট ইয়ার থেকে এটা আর এই প্রবলেমটা আবার হবে না কখনো, ইনশাল্লাহ। দর্শকরা এবং মিডিয়া যেভাবে সবসময় এটাকে এক্সপোজার দেয়, আমার মনে হয় যে এটা নেক্সট ইয়ার থেকে থাকবে। বাট যেহেতু হয়নি, এটা আসলে আমাদের কন্ট্রোলে কিছু না, এটা ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে। তবে আমি এটার সঙ্গে একটু রিলেট করতে পারি।
যেটা বলেছে আকবর পুরোটাই কাভার করেছে। তার সঙ্গে একটা অ্যাড করতে পারি যে যেটা হয়নি সেটা পাস্ট, বাট কি হতে পারে সেই হতে পারার একটা সম্ভাবনা কালকে আছে। সেটার অপেক্ষায় আমরা আছি এবং আমি শিওর যে কালকে সেই অপেক্ষাটা শেষ হবে এবং নিশ্চিতভাবে একটা সুন্দর ট্রফি বা ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাটা মনে হয় কালকে শেষ হবে। সেটা ট্রফি শুধু প্লেয়ারদের হাতে না, তার প্লেয়ারদের হাতে যাওয়ার আগে বা টিমের হাতে যাওয়ার আগেও মনে হয় একটা চমক থাকতে পারে। সেটা কালকে আপনারা দেখতে পাবেন। আরমান ভাই, আপনার টিমে তো ভালো ভালো ফরেনার ছিল, সন্দীপ বাদশানে, তারপর নিশাম ছিল, দাওয়াত আছে, তারপর আবার কেন উইলিয়ামসনকেও নিয়ে আসা। এই প্ল্যানিংটা আসলে কিভাবে হলো? কেন উইলিয়ামসে আমাকে এবার আসলে কত ইম্প্যাক্ট মনে হচ্ছে তাকে নিয়ে আসলে? এখানে একটা বিষয় আপনি দেখবেন, কেন যেই ধরনের প্লেয়ার, আমি কিন্তু গতকালকেও আফটার ম্যাচ প্রেস মিটে বলেছিলাম যে আমরা যখন মিরপুরে খেলাটা চলে এসেছে এবং মিরপুরের উইকেটটা আমরা যখন দেখলাম যে একটু ট্রিকি উইকেটে খেলা হচ্ছে, এই ধরনের উইকেটে সাধারণত 150 160 স্কোরের যখন খেলা হয় তখন কেনের মতো প্লেয়ার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। প্রিভিয়াসলি আমরা সব সারা ওয়ার্ল্ডেই যখন সে খেলেছে আমরা দেখেছি। সো সেই জায়গা থেকে যখন অপরচুনিটি এসেছে এই ধরনের একজন প্লেয়ারকে টিমে ইনক্লুড করা, আমরাও লাকি যে সাউথ আফ্রিকা তার দলটা কোয়ালিফাই করতে পারেনি। সেখান থেকেই তার ভিতরে প্ল্যানটা আসে এবং নিশাম থাকাতে কাজটা অনেক সহজ হয়েছে। নর্মালি একটা এজেন্টের থ্রু হয়ে যেতে অনেক সময় লেগে যায়, প্রসেসে সময় লাগে। যেহেতু নিশাম ছিল, স্বাভাবিকভাবেই কেনের সঙ্গে আমরা ডিরেক্ট কমিউনিকেশন করতে পেরেছি। সো সব কিছু মিলে হয় না যে খাপে খাপে মিলে যায়, ব্যাপারটা ওইরকম যে আমাদের এই ধরনের একজন প্লেয়ার দরকার ছিল এবং তার টিমও কোয়ালিফাই করতে পারেনি এসেতে। পাশাপাশি নিশাম আমাদের দলে ইনক্লুড ছিল, সব কিছু মিলিয়ে আসলে ওই জায়গাটা ক্লিক করেছে। হ্যাঁ, নিশাম আসাতে নিশ্চিতভাবে আমাদের দলের ভারসাম্যটা বেড়েছে। এবং সঙ্গে একটা জিনিস অ্যাড করি, আপনি দেখবেন T20 ক্রিকেটের টপ অর্ডার থেকে আমরা যখন ভালো খেলছিলাম আমাদের দল কিন্তু ভালো মধ্যেই ম্যাচ জিতে যাচ্ছিলো। আপনি দেখবেন শান্ত মুশফিক যখন উপরে রান করেছে, ওয়াসিম খেলেছে, ফারহান কিছু ম্যাচ রান করেছে, তামিম করেছে, যখনই তারা ফেল করছে তখন আমরা স্ট্রাগল করছি। কালকে যখন সেই সিচুয়েশনটা এসেছে কেন কিন্তু তার রোলটা প্লে করেছে। সো ওই সব ওভারঅল চিন্তাভাবনা করে টপ অর্ডারের একজন এই ধরনের প্লেয়ারকে নিয়ে আমরা চিন্তা করেছি এবং সেটা মিলে গেছে। ভাই নিঃসন্দেহে উইলিয়ামসনের রিপ্রেজেন্ট একটা মাস্টার স্ট্রোক। মানে যদি সিলেটে খেলা হতো মিরপুরের বাইরে তাহলে কি আপনি এই সাহসটা করতে পারেন? কারণ যদি খারাপ করে উইলিয়ামসন নিশ্চয়ই এটা দায়ভারটা আপনি নিতে হবে। আমাদের শিওর যে আপনি মানে আপনার ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনি এই রিস্কটা নিতে নিয়েছিলেন যে না আমি ওকে খেলাবো। আমি আসলে সবসময় একটা কথা বলি, আমি একা আসলে ডিসিশন মেক করি না। এখানে আমাদের ক্যাপ্টেন আছে, আমাদের টিম ওনার আছে, আরও কিছু মানুষ এখানে ইনভলভ আছে যাদের সঙ্গে মিলেই কিন্তু আমরা প্ল্যানটা করি। সো সাকসেস পেলে যেমন আমি একা ক্রেডিট দিব না, ঠিক ফেলিওর হলেও কিন্তু আমার একার উপর দায় আসবে না, দায়টা আমাদের পুরো দলের উপরে যায়। সো বিষয়টা হচ্ছে আমরা একটা দল হিসেবেই সবসময় প্ল্যানিংগুলো করি। কিছু কোর মেম্বার আছে যারা এই ডিসিশন মেকিংগুলোতে থাকে, আমি তার মধ্যে একজন। সো আমি একমাত্র না, আমি তার মধ্যে একজন। সো যদি সাকসেস পাই সেটা ক্রেডিট যেমন সবাই মিলে নেই, ঠিক একইভাবে ফেল করলেও সেই দোষটা শুধু আমার কাঁধে আসবে না, সবাইকে নিয়েই সেটা বোঝাটা নিতে হবে। তবে রিপন মন্ডলকে একাদশের বাইরে রাখাটা আসলে কতটা টাফ ছিল সেটা আপনার সময়? একটু আগে আকবর কিন্তু চমৎকার বলেছে, কারণ সে নিজে প্লেয়ার, সে ভালো বোঝে প্লেয়ারদের ভিতরের অবস্থাটা। আমি অনেক আগে খেলা ছেড়েছি। প্লেয়াররা কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে বড় যে স্ট্রেংথ সেটা হলো প্রতিটা প্লেয়ার টিমম্যান হিসেবে চিন্তা করছে। এখানে রিপন খেলতে পারছে না, আমি যেটা বললাম আকবর জাস্ট এক ম্যাচ আগেই ম্যান অফ দ্য ম্যাচ, পরের ম্যাচের ড্রপ, এক ম্যাচ খেলতে পারেনি খেলার পরেই। আবার দেখা যাচ্ছে যে মুরাদ একটা ম্যাচে ভালো বোলিং করলো, গত ম্যাচে আবার মুরাদ খেলতে পারেনি। সো এই যে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো আমরা করছি যেটা আমাদের টিম কম্বিনেশন বা জেতার জন্য। সো রিপন খেলতে পারেনি, বাট আপনি যদি কালকে রিপনের অ্যাক্টিভিটিসগুলো দেখেন মাঠের মধ্যে, সেখান থেকে আপনি বুঝবেন যে সে মানে পুরোটা কিন্তু ডেডিকেটেড টিমের জন্য। সো যেই খেলুক যেই না খেলুক বাইরে থাকুক, সবাই জানে যার রোলটা কী, সে খেললে তার রোলটা কী, যদি না খেলে সেখানেও তার রোলটা কী, অ্যাজ এ টিমম্যান হিসেবে পার্টিসিপেট করতে হবে। সো আমার মনে হয় যে এটা একটা গুড এনভায়রনমেন্ট, যেই কারণে আজকে দলটা এসেছে। আপনার ম্যাচের উইকেট কিপিংটা করতে পারছেন না। মুশফিক ভাইয়ের হাতে কিপিংটা থাকে, মিস করছেন মোটেও না। অনেস্টলি পার্সোনালি আমি অনেক এনজয় করি ফিল্ডিং করা। আমার মনে হয় যখন টিম করা হয়েছিল তখন হান্নান স্যার আমাকে বলে দিয়েছিলেন যে সম্ভবত মুশফিক ভাই কিপিং করবে মোস্ট অফ দ্য টাইম, তো তোমাকে ফিল্ডিং করতে হবে। তো আমি এবং খুব ভালো, কারণ আমি এর আগেও অনেক জায়গায় ফিল্ডিং করেছি এবং আপনি দেখুন NCL বলেন বা BCL বলেন, অনেক জায়গায় কিপিং করি, তো ওই জায়গায় ফিল্ডিং করা হয় না। তো BPL এ ফিল্ডিংয়ের সুযোগ আসছে, তো আমার মনে হয় যে এটা আমার জন্য একটা ভালো জিনিস, টু শোকেস যে আমিও ভালো ফিল্ডিং করতে পারি। তো আমিও অলওয়েজ এনজয় করি এবং এটা নিয়ে মানে বিন্দুমাত্র রিগ্রেট নেই। ভাই আজকে যদিও বিপিএল ইস্যু, তবু আজকে একটা বড় ইস্যু ছিল যে বাংলাদেশ বিশ্বকাপে যাবে কিনা। তবে এখন পর্যন্ত ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ ভারত এখান থেকে যাচ্ছে না। আলোচনা হবে, 24 ঘন্টা সময় ছিল। আপনি এজ এ এক্স সিলেক্টর এবং ক্রিকেটার ন্যাশনাল টিম, এই বিষয়টা আসলে কেমন হলো? বাংলাদেশ বিশ্বকাপে যাবে না ভারত এখান থেকে, আলটিমেটামও দিয়েছিল ICC। প্রথমে যদি বলি, আমি দেশের নাগরিক,
দেশের জন্য যেটা ভালো হবে সেটার পক্ষে আমরা সবাই। এখন দেশের যারা কর্তা তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা দেশের ভালো চিন্তা করে, সেই নাগরিক হিসেবে আমাকে সেটা মেনে নিতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা একটা বিষয়। আপনি যদি ক্রিকেটার হিসেবে আমাকে বলেন, আমি নিজে ওয়ার্ল্ড কাপ খেলেছি, যদিও T20 না, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার যে স্বপ্ন, এটা অন্যরকম একটা ফিলিংস, ইমোশনের ব্যাপার, এবং পাশাপাশি নিজেকে পারফর্ম করার অনেক কিছু বিষয় থাকে। সো ওই জায়গা থেকে অ্যাজ এ প্লেয়ার মন খারাপ করার বিষয়। আর সিলেক্টর হিসেবে, সিলেক্টররা তো বেসিক্যালি টিম সিলেকশন করে, যে সিলেকশন যারা করে সেটা ডিফারেন্ট বিষয়। আসলে সিলেক্টর বা প্লেয়ার ওই সব কিছুর বাইরে আমি সবার উপরে যেটা দেখতে চাই বাংলাদেশ, যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব দেশ যেটা চায় সেটার সঙ্গে তাল মিলিয়ে সেটাকে সাপোর্ট করে এগিয়ে যায়। সো গভর্নমেন্ট ডিসিশন, আমাদের উপদেষ্টা অলরেডি মেনশন করেছেন, এটা গভর্নমেন্টের ডিসিশন, সেখানে আসলে আমাদের সাইড থেকে আর বলার কোনো কিছু থাকে না। বাট তারপর আমাদের বোর্ড প্রেসিডেন্ট রুল ভাই যেটা বলেছেন, উনি আবার চেষ্টা করবেন। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আসলে কি হট ফেভারিট ছিলাম? আচ্ছা, আমাদেরকে ফেভারিটের কাতারে আসলে আপনারাই ফেলেছেন। তবে কাগজে কলমে দল হিসেবে পারফর্ম কেমন করবো সেটার চেয়েও বেশি ছিল আমাদের টেবিল ওয়ার্কের কারণে, হয়তো বা আমাদের টিম কম্বিনেশনের কারণে। আসলে মাঠের খেলায় যদি কাগজে কলমে দেখেন, আমাদের চেয়েও আরও বেটার হয়তো কোনো টিম ছিল। ইভেন আমি যদি বলি, গতকালকে সিলেট টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা দল ছিল। সো কোনো দলকে আপনি ছোটো করে দেখতে পারবেন না। আর চট্টগ্রাম যে দলটা, যাদের সঙ্গে আমরা ফাইনাল খেলবো, জাস্ট এক পেজ আগে কিন্তু তাদের সঙ্গে আমরা হেরেছি, এবং 3বার ফেস করে 2বার হেরেছি। সো সেই দলটাকেও ছোটো করার কোনো সুযোগ নেই। সো আমার মনে হয় যে T20 ক্রিকেটে বড় ছোট নেই, হট ফেভারিট হয়তো কাগজে কলমে অনেক সব বিচার করা যায়, বা T20 ক্রিকেটে নেবার ওই দিনটা, ওই সময়টা কীভাবে আসে এবং সেটাকে কীভাবে কে ডিল করতে পারে। সঙ্গে একটা জিনিস আমি সবসময় বিলিভ করি, লাকের একটা ব্যাপার সবসময় চলে আসে, সেটা যদি আমাদের পরে থাকে আর আমরা আমাদের চেষ্টার সঙ্গে যদি মিলে যাই, উপরে একজন আসেন, উনি তো সিদ্ধান্ত নেবেন যে আসলে কে ট্রফিটা ধরবে। এটা কি আসলে আপনি খুব বেশি বলতে পারবেন? কালকেও তো আমরা টসে হেরেছি এবং আগে ব্যাটিং করেছি। সো লাক আসলে আমি এটা বলতে চাই না, আমি বলতে চাই কিছু কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো লাকের সঙ্গে যদি ম্যাচ করে যায়। আপনি যদি দেখেন ইমনের রান আউটটা, ওটা কিন্তু বড় একটা মোমেন্টাম ছিল আমাদের জন্য। এরকম ছোটো ছোটো সাহেবজাদা ফাহানের লাইনের ওই ক্যাচটা, এরকম অনেকগুলো ছোটো ছোটো বিষয় মিলেই কিন্তু লাকটা হয়। শুধু টস দিয়ে আমি সেটা বলতে চাই না, জাজমেন্ট করতে চাই না, কারণ টসে হেরেও যে ম্যাচ জিতা যায় সেটা আমরা গতকালকেই প্রমাণ করেছি। সো টসটা এখানে মুখ্য না। আমার মনে হয় যে ভালো খেলার পাশাপাশি সঙ্গে কিছু কিছু ছোটো ছোটো জায়গায় যদি লাক ফেভার করে, তাহলেই রেজাল্ট পরে আসতে পারে। আপনার কাছে প্রশ্ন, হানান ভাই লাকের কথাটা, লাকের কথা আসলে আপনার কথা সবসময় আসে, আপনার টপিক ভাগ্যটা খুবই ভালো। হানান ভাইয়ের টপিক ভাগ্য খুবই ভালো। এটা কি একটা কি পাবলিক একটা কি আপনারা কনফিডেন্স পাচ্ছেন কিনা? যে আর আরেকটা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার জাতীয় দলে আসলে কি একটু লেন্দি মনে হচ্ছে, কারণ আপনি টানা কয়েক বছর ধরে বেশ ভালো পারফরমেন্স, স্পেশালি T20 ফরম্যাটটাতে, তো নিজেকে ওই ক্ষেত্রে একটু ভালো লাগে মনে করছেন কিনা? আচ্ছা, আপনার প্রথম কথায় আসি। তো আপনি যখন বললেন কথাটা, তখন আমার মাথায় আসছে, বাট এর আগে আমরা এটা নিয়ে আলোচনাও করিনি এবং মাথায়ও আসেনি, তো এটা মাথায় একদমই ছিল না। আর ন্যাশনাল টিমে যদি বলেন যে দেখুন, অ্যাজ এ প্লেয়ার আসলে কাজটা হলো ভালো খেলা ট্রাই করা, এবং ওই ভালো খেলার জন্য যেটা প্র্যাকটিসে করা সেটা করা। তো আমার মনে হয় যে আমি সেটা করছি। ইনশাল্লাহ দেখা যাক, সুযোগ যদি আসে ইনশাল্লাহ রেডি থাকবো। আপনি কতটুকু প্রিপেয়ার? আমার মনে হয় যে আমি প্রিপেয়ার আছি, এবং আরও কিছু অবশ্যই অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারেরই উন্নতির জায়গা থাকে, আমারও অবশ্যই উন্নতির জায়গা আছে। তো ল্যাকিংসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান রিমন ভাই, একটা প্রশ্ন আসলে করতে চাচ্ছিলাম। থ্রুআউট দ্য জার্নি, একদম প্রথম দিন থেকে ফাইনাল এনিথিং ক্যান হ্যাপেন, ওভারঅল জার্নিটা যদি একটু জার্নিটা কালকে বললে মনে বেশি ভালো হতো, বাট আজকে একটু টাচ আপ করে যাই। জার্নিটা আমার মনে হয় যে আমি কিন্তু এর আগে কাজ করেছি ডিফারেন্ট রোলে, মানে বিপিএলও কাজ করেছি, হেড কোচ হিসেবে কখনো করার সুযোগ হয়নি। এবার যখন করতে আসলাম, আমি লাকি যে আমার টিম ওনার থেকে শুরু করে টিমের টপ ম্যানেজমেন্ট যারা, মানে আমরা তো মাঠে দেখা যায় আমাদেরকে, স্ক্রিনের বাইরে যারা কাজ করছেন, তাদের যে সাপোর্টটা অ্যাজ এ হেড কোচ আমি পেয়েছি, এটার জন্য আমার মনে হয় স্পেশাল থ্যাঙ্কস ওনারা পেতেই পারেন। এবং আজকে আরেকটা আপনাদের এখানের মাধ্যমে আমি জানিয়ে দিতে পারি, তাদের রেসপেক্টের জায়গাটা আরও কীভাবে তৈরি হয়েছে। আজকে আমাদের প্লেয়ারদের 100% পেমেন্ট ক্লিয়ার, মানে অলরেডি সবার অ্যাকাউন্টে টাকা চলে গেছে 100%। প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, টিম বয়, মানে এভরিওয়ান। সো টিমের সঙ্গে যারা ইনভলভ ছিল, আজকে ব্যাংকিং আওয়ারের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। বোনাসের যে বিষয়টা ছিল, যেটা আপনারা অলরেডি জেনেছেন, সেই টাকাটা অলরেডি ম্যানেজারের রুমে আছে। আমি একটু পরে যে কাউন্ট করাতে ইনভলভ হবো। সো এই যে বিষয়গুলো, এগুলোই হলো টিমের রেজাল্টের সবচেয়ে বড় ভূমিকা। কারণ আসলে একদম টপ ম্যানেজমেন্ট যখন ভালো পথে থাকে, রাইট ট্র্যাকে থাকে, তখন বাকিরাও সেই রাইট ট্র্যাকেই থাকে। সো টপ ম্যানেজমেন্ট থেকে ওই সাপোর্টটা, এবং আমার মনে হয় যে আজকে এবারের এই জার্নিটা আলহামদুলিল্লাহ চমৎকার ছিল। চ্যাম্পিয়ন হই কি না হই সেটা তো কালকেই জানা যাবে, বাট চ্যাম্পিয়ন না হলেও আমরা মনে করি যে আমরা চ্যাম্পিয়ন, অন্তত আপনাদের মাধ্যমে। এবং ক্রিকেট বোর্ডের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন, তাদের কাছ থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি, যে আমরা
অর্গানাইজ ডিসিপ্লিন, এটাই মনে হয় চ্যাম্পিয়ন। সো ট্রফি সবসময় চ্যাম্পিয়নশিপ এনে দেয় না, এই ধরনের কিছু কিছু মানে কমেন্টস বা আপনাদের যে রেসপন্স সেটার মাধ্যমে আমরা নিজেদেরকে চ্যাম্পিয়ন করতে পারি। সো কালকে ট্রফি ধরার আগের যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের টিমের ওভারঅল জার্নি, আমরা চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছি আপনাদের সবার কাছে। ধন্যবাদ সবাইকে।